ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে। ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে। যেদিন গাড়িয়াল উজান নারীর মোহন মোহর ছুঁইরা রয় রে। যেদিন গাড়িয়াল উজান নারীর মোহন মোহর সুইরা রয় রে। ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে। আর কি কহব দুষ্কে রোজালা, গাড়িয়াল ভাই গাথিয়াছি কোন মালারে। আর কি কব দুষ্কে রোজালা, গাড়িয়াল ভাই গাথিয়াছি কোন মালারে। ও কি গাড়িয়াল ভাই, কত কাদি মইনি দুয়াপা থারে রে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে। ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে। ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে। ধন্যবাদ। অসাধারণ। আমরা একটি ভাওয়া গানের মধ্য দিয়ে আমাদের পূর্ব প্রকাশনী নিবেদিত করোনাকালের সংসপ্ত 25তম পর্বের শুভ সূচনা ঘটল। সমাগত সুধীমণ্ডলী, আমাদের মাঝে আজকে যুক্ত আছেন দুজন গুণী শিল্পী। একজন কলকাতা ভারত থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী ও নাট্যশিল্পী, সেই সাথে তিনি একজন স্বনামধন্য সঞ্চালকও বটে, শিপ্রা সাধক। দিদিকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে অনুষ্ঠান শুরু করেছে মোহাম্মদ হারুনুর রশিদ, আমার স্নেহের ছোট ভাই। সেও অসাধারণ গানের মধ্য দিয়ে শুরু করেছে, তাকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্বাগত জানাই। সমাগত সুধীমণ্ডলী, আমরা কথা না বাড়িয়ে এবারে আমরা আমাদের প্রিয় দিদির কাছে আসব, শিপ্রা সাধক। দিদি, আপনার কি শুনবো প্রথমে আমরা? আমি যেটা বলতে চাই, প্রথমে তো একটু বলি
যে জীবন আজ বহু ক্ষেত্রে একটা সাউন্ড আসছে ভীষণভাবে, হ্যাঁ আজান, বহু ক্ষেত্রে সমস্যা দীর্ণ এইসব তোমাদের এইসব আয়োজনে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানে আমাদের মনোজগতের কিছুটা শূন্যস্থান পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। এই যে নিয়ে যাওয়া, সেই জন্য এই যে আজকের 25তম পর্ব করোনা কালের সংসপ্তক অনুষ্ঠানে আজকে আমি আসতে পেরে আমি নিজে সত্যি আমি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না গো। আর শিল্প সাহিত্য সংস্কৃতি সংবাদ ঐতিহ্য আড্ডা বিনোদন আমার এত প্রিয় একটা জায়গা, আর তার মধ্যে রয়েছে আমার ভাই শোভন, বাদল শোভন। সেটা একটা, এই প্রাপ্তিগুলোকে আমি জানাই সবসময় আমার আনন্দের একটা বিশাল একটা ভাগ, যে তোমাদেরকে আমি পেয়েছি অনুষ্ঠানের মধ্যে। এখন শুরু করব একটু ওই যাকে সংকটকালে মনে পড়ে, যাকে আনন্দে মনে পড়ে, যাকে ছাড়া আমাদের চলে না, সেরকমই একজন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমাদের তো এখন বাঙালি, আপামর বাঙালির যেটা মননে, যেটা আনন্দে, সেটা মা আসছেন। যদিও আমরা মা আসছেন আমরা সেভাবে এবছরে আমরা কোনো অনুষ্ঠানে আমরা সেভাবে নিতে পারছি না, তবু মনের মধ্যে যেন কেমন একটা উথাল পাথাল ভালো লাগা, মা আসছেন। অতএব সেই মায়ের কথা মনে করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সাথে নিয়ে আমি ছোট্ট একটু ওনার লেখা দিয়ে আমি শুরু করি। মাতা দ্বার খোলো। প্রভাতের একটি রবিরশ্মির ঊর্ধ্বদ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনতা আপন নারীতে নারীতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাতা দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু, উষার কোলে যেন সুখ তারা। দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্য রশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিল আপন বীণার তারে ঝংকার, গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসলো, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ় উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের, জয় হোক মানুষের। এবার অসাধারণ দিদি ভাই। হ্যাঁ, এবার পরপর আমরা কয়েকটি কবিতা শুনি। এর সাথে যেটা একটুখানি আমার ভীষণ প্রিয় কবিতা, একটু সেটা একটু আমি এই কবিতাটির পরিপ্রেক্ষিতে আরেকটু করি। আজকাল সারা দেশ জুড়ে আমরা বেশ কিছুদিন ধরে আমরা একটু বিভিন্ন ধরনের খবরের মধ্যে একটু খবর খবর খবর, চারিদিকে যেন কেমন কেমন খবর, তবুও তার মধ্যেও কবিতা নির্বাচনের সময় একটুখানি মনে পড়ে রবিউল হোসেন খান। মা, তোমার পায়ে পড়ি মা, আমাকে আর ধারণ করো না। তোমার 32 নারীর তৃণমূল ছিন্ন করেই, যন্ত্রণায় শিরায় শিরায় প্লাবন ঘটিয়ে কিছুতেই খেতে চাই না আর। বাঁশবাগানের মাথার উপরে চাঁদের চুমু, শুনতে চাই না পাখিদের গান, দেখতে চাই না সেই সব স্বজনের মুখ। আমাকে আর ধারণ করো না মা। আমি তো বেশ ছিলাম মা, অসীম বিশ্বে ওই অকৃপণ বাতাসে অণু পরমাণু অনন্ত জীবনে মহাশূন্যে। আমি তো ছিলাম মা, সূক্ষাতি সূক্ষ্ম জলের মহিমায় জ্যোতির সমারোহে। তখন
আমি প্রবল বিক্রমে ঝঞ্ঝা হতে পারি, 7টি সমুদ্রের একক হতে পারি, মহাশক্তিধর আমি তখন পৃথিবীর কল্পতরু মা। তোমার পায়ে পড়ি মা, আমাকে আর ধারণ করো না। কোথায় করবে আমাকে প্রসব, রক্তস্রাবে সমুদ্র হয়ে আছে পৃথিবীটা সব। আমাকে আর ধারণ করো না মা। মায়ের কবিতা, কত যন্ত্রণা তার মধ্যে, যে মা আমাকে আর ধারণ করো না। অসাধারণ দিদি, আমরা পরপর দুটি আবৃত্তি শুনলাম। আমি এই ফাঁকে জানিয়ে দিতে চাই, যারা আমাদের এই অনুষ্ঠানটিকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেজ এবং গ্রুপ, পূর্বা প্রকাশনী, রোদ্দুর সাহিত্য পত্রিকা, সুমন জয়ী আরিয়ান, অশেষ কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, আমার প্রিয় সংগঠন কণ্ঠশীলন, আবৃত্তি প্রেমী, এসএসসি 96, এসএসসি 98, সংস্কৃতি সংবাদ, সাহা ফোরাম, মুক্ত বিহঙ্গ 360, টিএসসি দ্বিতীয় নিবাস, হৃদয় লালমনিরহাট, এবং আমাদের কারিগরি সহযোগিতায় সবসময় আমাদের পাশে থাকেন নুরুজ্জামান নান্নু, রোদসী নিপা, যে মারুফ সিদ্দিকী, ইমরান ইমু এবং রাইহানা রাখি। সকলকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এবারে আমি হারুনুর রশিদ সুজনের কাছে আসছি। এবারে আমরা কি গান শুনবো ভাই? আবার একটা ভাবাই গাই। হ্যাঁ, গাও। এবারে আব্বাসউদ্দিন আহমেদের সুর করা একটি ভাবাইয়া গান করছি। ওরে আগা নায়ে ডুবো ডুবো, পাছা নায়ে বইসো, ঢোঙায় ঢোঙায় ছেকং পানি রে। ও আগা নায়ে ডুবো ডুবো, পাছা নায়ে বই, ও কন্যা পাছা নাই বইসো, ঢোঙায় ঢোঙায় ছেকং পানি রে। জলছে কিতে ছেউতিল ছিরিল দড়ি, গলার হার খসিয়া কন্যা রে। জলছে কিতে সেউতির ছিরিল দড়ি, গলার হার খসিয়া কন্যা রে। ও কন্যা সেউতিত লাগাম দড়ি, গলার হার খসিয়া কন্যা রে। হে তোকে কঙ্গই রসিকা নাই, তোর যে ভাঙা নাওয়ে খেওয়া দিয়া রে। তোকে গঙ্গই রসিকা নাহি, তোর যে ভাঙা নাওয়ে খেওয়া দিয়া রে। ও তুই কেমন মজা পাও, ভাঙা নাওয়ে খেওয়া দিয়া রে। হে ভাঙা না হয় ছেড়াও না হয় সোনাই রূপায় গড়হা, রাজার হস্তিক পার করি ছংরে। ভাঙাও না হয় ছোড়াও না হয় সোনাই রূপায় গড়হা, রাজার হস্তিক পার করি ছংরে। ও কন্যা তোর বা কত ভাড়া, রাজার হস্তিক পার করি ছংরে। এক সুন্দরীকে পার করিয়া নিছোঙা নায়ানা, তোক সুন্দরীকে পার করিয়া রে। ও কন্যা খসাম কানের সোনা, তোক সুন্দরীকে পার করিয়া রে। হে সোনাও খসাম রূপাও খসাম কানের সোনা, ভরা গাঙে খেওয়া দিয়া রে। সোনাও খসাম রূপাও খসাম কানের সোনা, ভরা গাঙে খেওয়া দিয়া রে। ও
কন্যা শরীর হইল মোর কালা, ভরা গাঙে খেওয়া দিয়া রে। হে গেওয়াই করিল মেঘ মেঘালি, পুবাইল টলাইল ভাও, ধীরে চালাও সোনার নাইয়া রে। গেওয়াই করিল মেঘ মেঘালি, পুবাইল টলাইল ভাও, ধীরে চালাও সোনার নাইয়া রে। ও মোর হেলিয়া পরে গাও, ধীরে চালাও সোনার নাইয়া রে। হে আগা নাই হে ডুবো ডুবো, পাছা নাই বইসো, ঠোঙায় ঠোঙায় ছেকং পানি রে। ও কন্যা পাছা নাই হে বইসো, ঠোঙায় ঠোঙায় ছেকং পানি রে। ও কন্যা খসাম কানের সোনা, তোক সুন্দরীক পার করিয়া রে। ও মোর হেলিয়া পরে গাও, ধীরে চালাও সোনার নাইয়া রে। হে ধন্যবাদ। বাহ, অসাধারণ। আমরা সুন্দর একটি আবহের মধ্য দিয়ে অনুষ্ঠান আস্তে আস্তে এগোচ্ছে। আমরা আবারও দিদির কাছে আসবো। দিদির কাছ থেকে এবারে পরপর আমরা দুটি আবৃত্তি শুনবো। আমার না এই গানটা শোনার সাথে সাথে আমার অচিন্ত কুমার সেনগুপ্তর পূব পশ্চিম কবিতাটি মনে পড়লো। যেহেতু আমরা এপার বাংলা ওপার বাংলা, আমরা মনের দিক থেকে আমরা সব সময় এক, তাই আমাদের সবকিছু এক। এই গানটির মধ্যেও মনে হলো যেন আমি এপার বাংলায় বসে নেই, ওপার বাংলায় কোনো নদীর ধারে বসেই গানটি শুনছি। পূব পশ্চিম। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন। শুভদায়িনী শান্তি, তোমার চোখের আকাশে রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া এক মুকুল মঞ্জরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর এক টান একই আকুলের আকুতি, তোমার টাঙ্গাইল আমার ধনে খালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপ নগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই। আমার পড়শি আমার আর পড়শি তো আরশি, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত,
কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ে গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষার এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। অসাধারণ দিদি, আমরা থামতে চাই না, পরের কবিতায় যেতে চাই। আচ্ছা, অবশ্যই এবারে অসাধারণ। এবারে আসলে আমরা তো একটু কবিতাটা বড়, কিন্তু কথাগুলো তো আমাদের সব এক, সেটাই আর কি আমাদের কাছে একটা বিরাট আনন্দ। এটি সুবোধ সরকারের লেখা, আমার মেয়েকে। আমার মেয়েকে, কবি সুবোধ সরকার। চন্দ্রজাত বাগান থেকে হাতে চাঁদ নিয়ে বেরিয়ে আসা জিন্স পরা একটি 19 বছরের মেয়ে যদি আমাকে বলতো, আমি তোমার ঔরস থেকে জন্মেছিলাম, থুতনির নিচে সাদা তিল। চিনতে পারছো আমাকে মা ময়ূর? আয়, আজ আমরা দুজনে দুই বাপ বেটিতে চালে ডালে ফুটিয়ে মাটিতে বসে খাবো আর অঝরেই কাঁদবো। এক ঘর ছাত্রছাত্রী হাতে বাঁশি, এক ছাত্রী উঠে দাঁড়িয়ে যদি আচমকা বলতো, আজ আমরা শেক্সপিয়ার পড়বো না, আজ আমরা সবাই বাঁশি বাজাবো। চিনতে পারছো আমাকে? আমি তোমার উদীচী থেকে জন্মেছিলাম, তারপর বজ্র আমাকে বাড়ি দিল, বিদ্যুৎ আমাকে ব্যাংকে নিয়ে গেল, ঝর্ণা আমাকে শেখালো নামতে নামতে কিভাবে বড় হতে হয়। আমি দাঁড়িয়েছিলাম ভূমধ্য সাগরে, একটি জলস্তম্ভ উঠে এলো, জল সরে যেতেই উঠে দাঁড়ালো এক অপরূপ নারী শরীর। তার কোমরে বালি, তার সাগরীয় বোটায় একটা প্রবাল ঘাস। সে আমার আঙুল নিয়ে থুতনির নিচে ধরলো সেই সেই সাদা তিল। আর সে বলল, আমি তোমার প্রাচী থেকে জন্মেছিলাম। আমি আমি 6 মাস পৃথিবীতে থাকি, 6 মাস থাকি জলে। যা ছিল অবৈধ তাকে আজ মনে হলো 19 বছরের দেবী সরস্বতী। ময়ূর, তুমি যেখানেই থাকো, কি যে অন্যায় আমি করেছি, তবু তবু তুই আমার পাঁজর, বুড়ো বাবার বাড়ি এসে কয়েকটা দিন থেকে যা মা। অসাধারণ দিদি। আসলে কবিতাটার মধ্যে কোনো এক বাবার আরতি। আমরা দেশ জুড়ে আমরা সবাই আমরা পুরুষদের বিরোধিতা করি, কিন্তু আমরা যখন একবার ভাবি আমাদের সেই ছেলেবেলার জ্যাঠামশার কোলে চড়ে বড় হওয়া, আমাদের বাবার সাথে আমাদের ছোটবেলা, আমরা যদি একবার ভাবি আমার দাদা সেও কিন্তু পুরুষ, আমার পুত্র সন্তান সেও পুরুষ, আমার বন্ধুটিও পুরুষ, আমার পাড়াপড়শি আশপাশেও সবাই কাকারা, আমাদের মেশোরা সবাই পুরুষ, তখন কিন্তু আমাদের মনে হয় যে আমাদের কোনো ভয় নেই, আমরা সবাইকে নিয়ে আমাদের সবার স্নেহ ভালোবাসায় আমরা আছি। আমরা
হারুনুর রশিদ সুজনের কাছে আসি। সুজন, এবার আমরা কি গান শুনবো? তার আগে একটু কথা বলি। আসলে অনেক ভালো একজন গুণী শিল্পী আমাদের মাঝে আছেন, শিল্পা সাধক। হ্যাঁ, ওনার আবৃত্তি শুনছি, অনেক ভালো লাগছে। এবং ওনার সাথে এইভাবে লাইভে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং এই করোনাকালে আমাদের এই সংসপ্তকের আজকে 25তম পর্ব, এই পর্বটাকে অনেক সফল হবে আশা করি। তো এবারে আমি একটি খালেদ হাসান মিলুর একটি আধুনিক গান করব। হ্যাঁ, বাবা কেন চাকর সিনেমা ছিল, এই সিনেমার একটি গান। অবশ্যই। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার কানে কেঁদে মরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। ধন্যবাদ। অসাধারণ, খুবই ভালো হয়েছে, খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আশা করি আমাদের সম্মানিত দর্শক মন্ডলীও মুগ্ধ হয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন। আবারও দিদির কাছে আসছি। দিদির সাথে একটু গল্প করি। দিদি, এই যে শিপ্রা সাধক হয়ে তৈরি হওয়া,
এর পেছনের গল্পটা যদি ছোট করে একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে ছোটবেলা থেকেই একেবারে আমি যখন আমার মনেই পড়ে না জানো তো, তা মা বাবার হাত ধরে আমাদের একটু বাড়িতে সকলেই একটু চর্চার মধ্যেই থাকতেন। বিশেষ করে আমার মা একটু বই ছাড়া আমার মা থাকতেই পারতেন না। তখনকার সময়ে আমার মনে আছে যে বেতার জগৎ থেকে একটা ম্যাগাজিন বেরোতো, তখন আমি খুব ছোট, মা দেখতাম সেইটা রাখতো। তারপরে বিভিন্ন বই তো থাকতোই, তা বইয়ের মধ্যে থাকতেন আর একটু কবিতা চর্চা মা খুব করতেন। কিন্তু মায়ের একটা ইচ্ছেই ছিল যে মেয়েকে তো একটু গান শেখাতে হবে, সেই সূত্রে গান শেখা। তারপরে আস্তে আস্তে কবিতা গান দুটো হতে হতে পরবর্তীকালে কেন জানি না আমার না কবিতার মধ্যে বসবাস, কবিতা নিয়ে স্বপ্ন দেখা, কবিতা পড়া, যে কোনো আমাদের যেমন এই সময় থাকে পুজোর সময় কতগুলো করে দেশ পত্রিকা থাকে, আনন্দ লোক থাকে, তারপরে নবকল্লোল থাকে, বাড়িতে আসলেই আমার যেমন একটা নেশাই ছিল, আগে না কবিতাটা উল্টে দেখতাম, মানে সবকিছুর। অনেকেই বলতো কি সব কবিতা টবিতা কি এরা এরকম গোছের। তা যাই হোক, তা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া মায়ের হাত ধরে। আর পরবর্তীকালে দেখা গেছে যে বাড়িতে তো অনুষ্ঠান, তখন আমাদের, তোমরা তো তখন হওইনি এরকম আর কি, তা আমাদের যেটা হতো বাড়িতে আশপাশে তখন খুব মাঠে ঘাটে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করতেই হবে এবং প্রতিযোগিতা থাকতো, কবিতার আবৃত্তি প্রতিযোগিতা। এটা এখন যেমন আছে তখন যেন একটু বেশি ভাবে ছিল। আর একটা জিনিস ছিল, আমরা যখন কবিতা মানে আবৃত্তি করতাম মঞ্চে, তখন যেটা হতো কেউ পুরস্কার ঘোষণা করতো, সেইটা একটা আমাদেরকে না খুব টানতো যে আমি যদি একটু ভালো করে করতে পারি তবে তো আমি কবিতা। আর কবিতা পড়তে ভালোবাসি, রবীন্দ্রনাথকে নিয়ে বেশি চর্চা করতে ভালোবাসি, সেই থেকে আস্তে আস্তে আমার কবিতায় আসা। আর আমি অনেকের কাছেই কবিতা মানে শিখেছি, যেমন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনেকদিনই ছিলাম, দিদি ভাইয়ের কাছে, তারপরে পার্থ মুখোপাধ্যায়ের কাছে খুব অল্প সময় হলেও আমি শিক্ষা গ্রহণ করেছি। তার আগে আমি কিছুদিন তোমার ছিলাম হচ্ছে গৌরীদির কাছে, এরকম অনেকের কাছেই ছিলাম। উর্মিদির সাহচর্যে কিছু সময় শ্রুতি নাটকও শিখেছি ওনার কাছে। এইভাবে আস্তে আস্তে তারপরে শ্রুতি নাটকে আসা, শ্রুতি নাটকে এসে কিছু প্রায় সময়, তারপরে তোমার সঞ্চালনা, এটা হচ্ছে আমার খুব প্রিয়। আর এখন যেটা সবচাইতে মিস করি সেটা হচ্ছে রবীন্দ্র সদন চত্বর, সেখানে সপ্তাহে ৩-৪ দিন তো সঞ্চালনা থাকতোই, সেটা তো হচ্ছেই না, কিন্তু পেছনে থেকে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান, এই যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলো আবার অনেকটা পরিপূর্ণতা এনে দিচ্ছে। তবে এই হচ্ছে আমার গল্প, যে সবকিছুর মধ্যেই কি বলতো, এটা হচ্ছে কোনো কিছু জোর করে করা নয়, ভালোবেসে। একদম দিদি, একদম দিদি। আর হ্যাঁ আমরা যারা নিয়মিত চর্চার মধ্যে থাকি, হ্যাঁ এই হ্যাঁ, সময়টা আমরা কিন্তু সেই চর্চাটাকে খুব অনুভব করি। বেশি আর এবং বেশি একটা পড়াশুনো বিষয়, করার সুযোগ, একদম একদম এই পড়াশুনোটা সময়, অনেক করতে পারছি আমরা। হ্যাঁ, পড়াশোনাটা করা যাচ্ছে। পাশাপাশি হ্যাঁ, যেটি হচ্ছে যে আমরা অনেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু এই করোনা কালে আমাদের কিন্তু একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সবাইকে হ্যাঁ, যুক্ত করার একটা এই সুযোগ হয়ে গেছে। এই এটি অনেক প্রসঙ্গে বড় আমি বিষয়। একটুখানি ছোট করে বলি, এই প্ল্যাটফর্মটা হওয়াতে পৃথিবী জুড়ে কত জনের যে ভালোবাসা আর সাহচর্য অর্জন করতে পেরেছি, সেটাও একটা আমাদের কিন্তু অনেকটা অনেকটা পাওয়া। একদম একদম অবশ্যই দিদি। আমরা মহামারীর মধ্যে আছি, সেটা তো অবশ্যই। তবে এই কথা বলতে গেলে বাবা মায়ের কথা খুব মনে পড়ে, মায়ের কথা খুব বেশি করে মনে পড়ে, ভীষণ ভাবে মনে পড়ে। আ- আচ্ছা দিদি, আমরা কবিতায় যাই। আমি এখন কবিতায় যাব না, আমি একজন আচ্ছা বিশেষ আমার ভাইয়ের একটা ছোট গল্পে যাব। কবিতা অনেকগুলো পড়েছি, আমার ভীষণ প্রিয় ভাই, আমি তার নামটি এখন করছি, বাদল সাহা শোভন। ও আমি ভাইয়ের কাছে, আমি হ্যাঁ, আমি ভাইয়ের কাছে আমি জানি আমার ভাই লেখে, এবং আমি ভীষণভাবে আমার ভালো লেগেছে, পড়ার পরে এত ভালো লেগেছে। একটা ছোট গল্প, আমি ভাইয়ের কাছে অনুমতি চেয়ে আমি গল্পটি পাঠ করছি। গল্পটির নাম প্রিয়তা। হ্যাঁ, অবশ্যই আর দিদি।
গল্পটির মধ্যে কি বলতো, সব সময় জানবে প্রেমের পরিপূর্ণতা পাওয়া আর অপূর্ণ থাকা, যে প্রেম অপূর্ণ থাকে সে প্রেম কখনো মরে না, আর যে প্রেম পরিপূর্ণতা পায় সে প্রেম মরে না, বেঁচেই থাকে। কিন্তু অবশ্যই। তার যে একটা মোহজাল, সেটা কিন্তু একটু পাওয়ার পরে যেটা হয়, জিনিসটা পেয়ে গেছি আমরা, আর না পাওয়াটা আকাঙ্ক্ষাটা থাকা, সেই গল্পটির মধ্যে আমি সেটি খুঁজে পেয়েছি। তাই আমি তোমার কাছে অনুমতি নিয়ে আমি গল্পটি কিন্তু অবশ্যই আমি অবশ্যই দিদি। হ্যাঁ, অনুগল্প প্রিয়েতা, বাদল সাহা শোভন। ওর নাম প্রিয়েতা, বাবা মা ওকে পিউ বলে ডাকে। স্মার্ট, চঞ্চল, অসম্ভব রকমের জেদি পিউ, লেখাপড়ায় ততটা ভালো নয়। অঞ্জন ওকে ডাকে মনা বলে। অঞ্জন মনাকে রেখেছে ওর হৃৎপিণ্ডের ডান নিলয়ে অতি সঙ্গোপনে। মনা যখন অঞ্জনের হাতে হাত রাখে তখন পরম সোহাগে ওর পৃথিবীটা আচমকা বদলে যায়। মনা এত বছরেও অঞ্জনের চোখের দিকে একবারও তাকায়নি, অথচ প্রতি রাতেই সেই চোখের ভেতর সমুদ্রের গভীরতা মাপে। উপরে একটা বিশাল নীলাকাশ দেখে, দেখে ফুল, প্রজাপতি, পাখি, নদী, বিরাট মাঠ, পাহাড়, বনভূমি। মনা স্বপ্নের মধ্যে কখনো কখনো সেই সমুদ্রে সাঁতার দেয়, আকাশে রং বেরঙের ঘুড়ি ওড়ায়, ফুল পাখিদের সাথে মিতালি করে। ঘুম ভেঙে গেলে আবার সেই গণ্ডিবদ্ধ জীবন, ধর্মীয় কুসংস্কার, সামাজিক ভ্রান্ত দৃষ্টিভঙ্গি, পরাধীনতা আর অনুশাসনের বেড়া জালে মনা প্রতিনিয়ত পুড়তে থাকে অসহ্য অনলে। একঘেয়ে বিতৃষ্ণা আর বিরক্তিতে কখনো কখনো চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কান্না ওর কণ্ঠকে স্পর্শ করতে পারে না। আরো অনেকদিন পর অঞ্জন চাকুরিগত কারণে দেশের বাইরে চলে যায়। তবুও মুঠোফোনে প্রায় কথা হয় মনার সাথে। তারপর দীর্ঘদিন কোনো যোগাযোগ রাখে না মনা। শুনেছি সে তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। তারপর একদিন অঞ্জনের কাছে একটা চিঠি আসে। খামের উপর হাতের লেখা দেখেই অঞ্জন বুঝতে পারে এটা মনার লেখা। পরম আদরে খামটি খোলে, খামের ভেতর একটা আমন্ত্রণ পত্র, সাথে গোটা গোটা করে লেখা একটা চিঠি। অঞ্জন দা, তোমার কাছে লেখা এটাই আমার জীবনের প্রথম ও শেষ চিঠি। ভালো থাকার মতো অসাধ্য সাধনে নিশ্চয়ই নিজেকে ব্যস্ত রেখেছ। জানি তুমি কষ্ট পাবে, তবুও আমি নিরুপায়। আসলে পৃথিবীর সব মনারা এভাবেই বাঁচে। তোমার আদর্শ স্বাধীনতা আর আশীর্বাদকে পুঁজি করে নতুন জীবনে যাচ্ছি। তুমি এও জেনো, আমি যেখানেই যাই, যত দূরেই থাকি না কেন, সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকবো, ঠিক তোমার সেই ছোট্ট মনাটার মতোই। নিজের খেয়াল রেখো, তোমারই মনা। বায়োস্কোপের মতো অঞ্জনের চোখের সামনেই তখন ভাসতে থাকে কুলাঘাটের কাশের বন, তিস্তা নদীর বাঁধ, শুকান দিঘি, হাতিবান্ধা শালবন, ত্রিমোহিনী ব্রিজ, ধবলার পার আর এয়ারপোর্টের বিস্তীর্ণ সবুজ প্রান্তর। ইতিমধ্যে অঞ্জনের চোখের সাগরে উত্তাল ঝড় উঠেছে, শুধু নোনা জলে দুকুল প্লাবিত করার অপেক্ষায়। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি, দিদি আমার লেখা পড়েছে, অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানের এটা আমার জন্য একটা বিশেষ প্রাপ্তি। না ভাই, আমি সেটা নয়, সেভাবে লিখতে পারি না, কিন্তু দিদির পড়াটা অসাধারণ হয়েছে। না আরেকটু ভালো দিদির হতো। পড়াটা এত সুন্দর হয়েছে। একটু কথা প্রসঙ্গে বলি, আমার একটু হঠাৎ কাশি হ্যাঁ। এসে গিয়েছিল।
সেই জন্য এটা আসতেই পারে দিদি, এটা আসতেই পারে। লেখাটা হ্যাঁ, পড়াটা অসাধারণ হয়েছে, এই যে যতটা একটা লেখাটা ততটা ভালো হয় না। লেখাটা এত সুন্দর, এত ভালো লেগেছে, এরকম আকছারি হয়ে থাকে, আজও হয়, 20 বছর আগে ছিল, 50 বছর আগেও ছিল, যে ভালো লাগার পরিণতি সবসময় সেই পরিণতিতে পৌঁছয় নয়। এটাই ভীষণ ধন্যবাদ ভালো দিদি, লেগেছে গো। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও হারুনুর রশিদ সুজনের কাছে আসছি। দাদা, আমরা এবার গান শুনবো। এই প্রিয়তির এই প্রেমের কথা শুনে খালেদ হাসান মিনুর একটি রোমান্টিক গান খুব মনে পড়ছে, ওই গানটি করছি। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হইরা, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হইরা, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আর আমি আর কেউ নাই, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনে সুখে ভরে যায় বুক, সেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, হে জীবন করেছো কত যে মধুর, হৃদয়ে কত গান কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ধন্যবাদ। অসাধারণ। এই গানের ব্যাপারে দিদিকে বলছি যে একটু মন্তব্য করবার জন্য, তারপর আমরা দিদির পরপর দুটি আবৃত্তি শুনবো। আমি মুগ্ধ আজকে, মানে এত এত ভালো লাগছে সুজয় তোমার গান, যে আজকে অনুষ্ঠানের ধন্যবাদ। বসে আমি এই যে ধন্যবাদ। হ্যাঁ শুনছি, আমার ভীষণ ভালো লাগছে। আর আমি বলি সুজয়, গানটাকে এভাবেই তুমি একেবারে গেথে নাও,
বিনি সুতোর মালার মতো গেথে নাও নিজের জীবনের সাথে। ভালো, খুব সুন্দর লাগছে। অবশ্যই অবশ্যই দিদি, অবশ্যই দিদি। আমরা দিদির আবৃত্তি শুনি। বুঝতে পারছি না হঠাৎ এই ঋতু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে দিদি। না, এটা একটু আগেও ছিল না, এখনই লাগছে। যাই হোক, ঠিক আছে। রাতে একটু গরম জল খাবেন, হ্যাঁ। ঠিক হয়ে যাবে। আজকে আমি বাংলাদেশের কবি কুশলের একটা কবিতা আমি পেয়ে আমার ভীষণ ভালো লাগলো। কুশল ভৌমিকের লেখা সমুদ্র। আমার মা কখনো সমুদ্র দেখেনি, আমি সমুদ্র দেখে দেখেই বড় হয়েছি। যেমন করে শঙ্খ ধরে রাখে গর্জন তার খোলসের ভেতর, তেমনি করে আমার মা ধরে রাখতেন গোটা সমুদ্র তার বুকের ভেতর। মাকে জড়িয়ে ধরলেই আমি আছড়ে পড়া ঢেউয়ের শব্দ পেতাম, সমুদ্রের গোঙানির শব্দ পেতাম, জলোচ্ছ্বাসের শব্দ পেতাম, অদ্ভুত একটা ভাঙনের শব্দ পেতাম। আমার মা কখনো সমুদ্র দেখেনি, আমি সমুদ্র গর্ভেই জন্মেছিলাম। পরের কবিতায় যাই দিদি। আচ্ছা, এবার পরের কবিতা আমরা দুজনে মিলে, বিনয় মজুমদার। বিনয় মজুমদারের লেখা আমার ভীষণ ভালো লাগে, বাদলেরও নিশ্চয়ই ভালো লাগে। অবশ্যই অবশ্যই দিদি, আমাদের যারা আবৃত্তির সাথে জড়িত সবাই বিনয় মজুমদারের কবিতা প্রত্যেকেরই। আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো, তোমার গায়ের রং এখনো আগের মতো, তবে তুমি আর হিন্দু নেই, খ্রিস্টান হয়েছো, তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি। আমার মাথার চুল যেরকম ছোট করে ছেঁটেছি এখন, তোমার মাথার চুলও সেই রূপ ছোট করে ছাঁটা। ছবিতে দেখেছি, আমার দৈনিক পত্রিকাতেই। যখন দুজনে যুবতী ও যুবক ছিলাম, তখন কি জানতাম বুড়ো হয়ে যাব? আশা করি বর্তমানে তোমার সন্তান, নাতি ইত্যাদি হয়েছে। আমার ঠিকানা আছে তোমার বাড়িতে, তোমার ঠিকানা আছে আমার বাড়িতে। চিঠি লিখবো না, আমরা একত্রে আছি বইয়ের পাতায়। আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো। বাহ, অসাধারণ দিদি। তোমাদের ভালো লাগছে যে এটাই আসলে কবিতা? তো খুবই ভালো লাগছে। আমরা খুবই ভালো লাগছে দিদি, খুবই দেখতে ভালো দেখতে 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 আমরা 50 মিনিট পার করে ফেলেছি, আমাদের হাতে মাত্র 10 মিনিট সময়। দেখতে দেখতে পার হয়ে গেছে। আজকে অনুষ্ঠানটি চাইবো যে অন্তত 10 মিনিট বা 15 মিনিট যদি বাড়ানো যায়, সেটা চেষ্টা থাকবে। আমরা দেখি কতদূর পর্যন্ত পারা যায়। দিদি, দিদি কি কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না, একদম ভালো লাগছে আমার। আসলে আপনার যখন একটু আমাদের যখনই তোমরা, হ্যাঁ বলো বলো বলো, যখন একটু বিশ্রামের দরকার পড়বে বলবেন। না না, কারণ একটানা অনুষ্ঠান চলছে তো। না না, এরকম অভ্যেস আছে তো। হ্যাঁ, এখন করে করে আমাদের এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একটা বেশ ভালো কবিতা আমি হাতে পেলাম, এটা কাজল দাসের লেখা, মন খারাপের চিঠি। এখন আর অবকাশ নেই তোকে ভাবার, ভাবের নদী এখন একাই বইতে জানে। খুব কান্নায় রাত কেটেছে হারিয়ে যাবার, এখন খুবই স্পষ্ট আসল প্রেমের মানে। এখন তোকে সময় পেলেই ভুলে থাকি, মন খারাপের বিকেল নামে দু চোখ বেয়ে। বুকের ভেতর উড়ন চণ্ডী, আকাশ বসে কি কেমন করে বুঝবি রে তুই সোনার মেয়ে? তোর ঠিকানায় মেঘ জমেছে ভর দুপুরে, বইয়ের ভাঁজে বৃষ্টি আজও রঙিন খামে। ভাবছি না আর
হাঁটছি একাই শহর জুড়ে, সময় পেলেই নিয়ম ভেঙেই সন্ধ্যা নামে। চলতে পথে অনেক ছোঁয়াই ছায়া ছবির, আপোষ ভেঙে অন্য মনে তোকে খোঁজে। স্বপ্নগুলো আজও বাঁচে রাত বিরোধী শব্দ ভাঙার অর্থ কেবল বালিশ ভোজে। এখন আর অবকাশ নেই তোকে ভাবার। বাহ, অসাধারণ দিদি, অসাধারণ। দিদির কবিতার নির্বাচন আমার খুবই পছন্দ, এবং গতানুগতিক কবিতা না করে দিদি এই যে তরুণ কবিদের কবিতা পড়েন, আমার মনে হয় যে তরুণ কবিরাও হ্যাঁ এতে অনেক প্রাণিত হন, এবং যারা হ্যাঁ দর্শকরা আছেন যে একই কবিতা বারবার না শুনে তাদেরও ভালো লাগার জায়গাটা তৈরি হচ্ছে। তরুণদের কবিতাকে দিদি যেভাবে ভালোবেসে ধারণ করেন, এই জন্য দিদিকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে কবিরা লেখেন কলমে। এই সময় কত সুন্দর সুন্দর আমরা কবিতা পাচ্ছি তোমাদের কাছ থেকে, আর সেগুলো আমরা আমরা তো সব সময় আমরা কবিতা যেগুলো আবৃত্তি হয়, যেটা আবৃত্তি করা যায় সব সময় আমরা পড়ি, কিন্তু এই যে কবিরা লিখছেন তাদের কবিতা যদি আমরা একটু উচ্চারণে নিই, বলো তো কত ভালো লাগে। লেখাগুলো আমাদের কত মানে সবসময় আমাদের নতুন নতুন লেখা, সময়ের উপযোগী লেখা আমরা পাই। নিঃসন্দেহে নিঃসন্দেহে এটি একটি মহৎ মহৎ কাজ আমি বলবো। ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দিদি, সে নামগুলো একটু বলতে চাই। রূপালী হ্যাঁ বড়ুয়া যুক্ত হয়েছেন আমাদের চট্টগ্রাম থেকে। আমার প্রিয় সহকর্মী মাকসুদা দীপ্তি যুক্ত হয়েছেন খুলনা থেকে রোদসী রায় নিপা। মৌসুমী সীমা যুক্ত হয়েছেন আমার প্রিয় সহকর্মী শেফালি সুলতানা। যুক্ত হয়েছেন সুনীল সাধক। দিদির আমাদের পরিচয়টি যদি দিতেন দিদি, আমি তার। সুনীল, হ্যাঁ সুনীল সাধক আমার হাজবেন্ড, হ্যাঁ, এবং আমি আপনার মুখ আমার থেকেই আমি পরিচয়টি চাচ্ছিলাম, আমাদের আর দাদা একটা বাবু। সুনীল সাধকের পরিচয় আছে, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং হ্যাঁ হ্যাঁ ওখানে উনি ছিলেন, যুক্ত ছিলেন বহুদিনই। আচ্ছা। তিনি আছেন, যুক্ত আছেন, যে এটা আমার কাছে আজকে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। আগে যদি জানতাম তিনি যুক্ত আছেন, আমার কবিতাগুলো হয়তো আরো অনেক ভালো হতো। আচ্ছা, আর রূপালী বড়ুয়া তিনি লিখেছেন শিপ্রাদি দেখতে শুনতে ভীষণ মিষ্টি। হ্যাঁ, দিদি তো অবশ্যই দেখতে শুনতে মিষ্টি, খুব ভালো লাগছে শুনছি। রূপালী দিকেও শুভেচ্ছা, এবং সকলকে জানাতে চাই যে আগামীকাল আমাদের করোনাকালের সংসপ্ত 26তম পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে রূপালী বড়ুয়া আমাদের অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সেই সাথে যুক্ত থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী পি.কে. বিক্রম এবং কণ্ঠশিল্পী ফারুক আহমেদ সূর্য। তো সকলকে আগামী কালকের অনুষ্ঠান দেখবারও আমন্ত্রণ জানাচ্ছি। যুক্ত আছেন মাসুদ আলম, যুক্ত আছেন মুজাহিদুল ইসলাম সজীব সম্ভবত সুজনের বন্ধু হতে পারে, সুজনের গান শোনার জন্য অনুরোধ করেছে। আরো অনেকে যুক্ত আছেন, আব্দুল্লাহ আল ফারুক যুক্ত আছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা এ.কে.এম. শহীদুল্লাহ কায়সার যুক্ত আছেন আব্দুল্লাহ চৌধুরী, শাহানা রহমান আমাদের কণ্ঠশীলনের সদস্য, যুক্ত আছেন আমার প্রিয় বড় ভাই হাবিব রহমান। সকলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যুক্ত আছেন আমার প্রিয় ছোট ভাই তামজিদুল ইসলাম, যুক্ত আছেন তৌফিক হাসান কল্লোল, নুরনবী ভুইয়া যুক্ত আছেন, মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলাল যুক্ত আছেন, মনির রেইন যুক্ত আছেন, সুমন সর্দার যুক্ত আছেন, খান মোহাম্মদ ফেরদৌসির রহমান, আতিয়া ফাইরুজ যুক্ত আছেন, আমার প্রিয় ছাত্রী মোহাম্মদ বাদল যুক্ত আছেন, রনি সিরাজ যুক্ত আছেন, এবিএম সাইফুল ইসলাম সুমন যুক্ত আছেন, শফিকুল ইসলাম যুক্ত আছেন, খায়রুল আলম সোহাগ। আমরা আবারও পরে আরো কিছু নাম পড়ব। চলে যাচ্ছি এবারে দিদি আরেকটি কবিতা শুনবো, তারপর আমরা গানে প্রবেশ করব।
হ্যাঁ, আরেকটি কবিতা আমি হাতে নিয়ে বসে আছি, আমার খুব প্রিয় ভাই বিপুল অধিকারী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এই আমারও প্রিয়। হ্যাঁ, এই অনুষ্ঠানে ওরা একটা কবিতা আমি না পড়লে আমার যেন ভালো লাগবে না। হ্যাঁ, আর সবাই এত আমার প্রিয়, এত আমাকে ভালোবাসে। দিদির কবিতার বর্ণ শুরুতে আমি দিদির কবিতা একটু থামালাম প্রথমেই, কারণ আমাদের সাথে যুক্ত আছেন কণ্ঠশীলন অধ্যক্ষ, আমার গুরু মীর বরকত। তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন, তাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণতি জানাই। একদম খুবই গুণী মানুষ, এপার বাংলা এবং ওপার বাংলা দু বাংলাই জননন্দিত আবৃত্তি শিল্পী, আবৃত্তি প্রশিক্ষক, সেই সাথে নাট্য নির্দেশক মীর বরকত আমাদের সাথে যুক্ত আছেন। তাকে আমরা স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দিদি, আবৃত্তিতে ফিরে যাই। মরণের উত্তুক মম, রাত্রি গভীর হলে শুক্লা তিথিতে প্রসাদনহীন এক চাঁদ নেমে আসে মাটিতে, আর পাতে ফাঁদ, বোতাম খোলা বুকের গ্রন্থিলে তার স্রোতা নদী যায় বয়ে। ভারী নিতম্বে সেই নদীর চওড়া ঢেউ দৃষ্টি কাড়ে, চোখের ভিতর সর্বনাশী ছোবল, উদ্যত ফনা, কোমর বন্ধনীতে আটা থাকে আশ্বিনের গাভীন ক্ষেত, পিঠের চৌকাঠ বেয়ে নেমে যায় স্বর্ণকেশ। ঠিক তখন আমার মরণের জাগে সাথ, দূরে কোথাও বেগানা হাওয়া ডুকরে ওঠে, সম্মুখের খোলা খেতে আগুনের বিছানা সমাপ্ত সঙ্গমের, ইতস্তত ইন্ধন তন্ত্রীতে সতর্ক প্রহরা, আমি বুঝে শুনে ঝাঁপ দিই সেই স্রোতা নদীতে, আর মরি সহমরণে আভূমি। অসাধারণ। বিপুলদা কিন্তু আমাদেরও শুধু আমার সহকর্মী নয়, শুধু আমার বড় ভাই নয়, দাদা আমাদের পথ প্রদর্শক। এবং দাদার কবিতা, দাদাকে তো আমরা নিশ্চয়ই অনেক ভালোবাসি, দাদার কবিতাকেও অনেক ভালোবাসি। এবং আপাদমস্তক আমার দেখা খুবই আপাদমস্তক একজন ভালো মানুষ বিপুল অধিকারী। তার লেখা দিদি পড়েছেন। আমার বিশ্বাস যে বিপুল অধিকারী দিদিরও অনেক প্রিয় একজন ভীষণ মানুষ। ভীষণ প্রিয় আমি কবি, সেটা মনে করি। আমার হ্যাঁ, ভীষণ প্রিয় কবি। আর তারপরে প্রিয় কবির পরে আমি বলি আমার খুব প্রিয় ভাই। আচ্ছা, তো আমরা এবারে গান শুনবো। তার আগে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুইডেন থেকে শুভ রক্ষিত। দাদাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দাদা আমাদের সকলের জন্য শুভকামনা জানিয়েছেন। দাদাও অত্যন্ত গুণী মানুষ এবং দীর্ঘদিন থেকে এই বাচিক শিল্প চর্চা করে আসছেন। দাদাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবারে আমরা গানে প্রবেশ করি। দাদা এবার একটা পল্লী গীতি গাই। হো পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে, আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি,
পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি আমার না হয় দিল কুড়াল মারি আমার না হয় দিল কুড়াল মারি কেমনে পারে যাহাই কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে ফেলায় আমায় মারিস নে তোর সর্বনাশা ঝরে একে আমার ভাঙা তরি মালা 6 জন ছল্লাহ করি একে আমার ভাঙা তরি মালা 6 জন ছল্লাহ করি আমার দিন যে গেল সন্ধ্যা হলো আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু না কুল পাহাড় কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই বলা আমারে হে তোর কি রে আর কুল কিনারা নাই কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা পদ্মা নদী। ধন্যবাদ। এই গানটা আসলে আমি আমার বন্ধু মুজাহিদের জন্য শুরু করলাম। বন্ধু মুজাহিদ আমি এই গানটি শুনতে চেয়েছিল, ওর অনেক পছন্দের একটি গান, এই জন্য এই গানটি করলাম। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ, এত চমৎকার হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটি গানই অসাধারণ হচ্ছে, ধন্যবাদ। অসাধারণ হচ্ছে। আমরা এবারে আমরা হারুনুর রশিদ সুজন, তুমি এখন কি করছো এবং তোমার এই বেড়ে ওঠার ছোট গল্পটা যদি একটু দর্শকদের বলতে, খুব ছোট করে, তারপরে আমরা দিদির কাছে আবারও আসছি। দাদাকে সত্যি কথা বলতে আমি একজন বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের ছেলেবেলে। আমার বাবা মা কেউ কখনো আসলে আবৃত্তি কিংবা আছে আপনার গান এসব বিষয় নিয়ে আসলে কখনো মাথা ঘামায়নি, কিংবা আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে এই জিনিসটা আসলে সেভাবে গড়ে ওঠেনি। সত্যি কথা বলতে আমি যখন ক্লাস 3-তে ছিলাম তখন আমার মা আমাদের স্কুলে আর্ট শেখানো হতো, মানে আর্ট শিখতে হতো আর কি। সেজন্য আমি আর্টে প্র্যাকটিসটা করার জন্য বাংলাদেশ শিশু একাডেমিতে আসি। তো সেখানে শিশু একাডেমিতে আসার পরে ওখানে দেখা যায় আর্ট শিখতে শিখতে আমার বাকি জিনিসগুলোর প্রতি একটু ভালো লাগা কাজ করে, যে আমি একটু আবৃত্তি শিখবো, আমি একটু গান করব, এটা আমার ভালো লাগা কাজ করে। এবং সেখান থেকেই দাদা আমার হাতে খড়ি, দাদা আমাকে আবৃত্তি শিখিয়েছেন। এবং তারপরে আমি আজিজুল স্যারের কাছে আমাদের গান শিখেছি, বেশ কিছুদিন গান শিখেছি, প্রায় 1 বছরের মতো। তারপর আসলে গানের মধ্যে ছিলাম না। ও এছাড়া আমি ইউনিভার্সিটি থাকাকালীন আমি বিভিন্ন ধরনের সংগঠন, যেমন আমাদের ব্রুপা, তারপর কি বলে পিডিসি, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম। তো সেখানে আমাদের এই চর্চাগুলো একটু এগিয়ে গিয়েছে আসলে।
হ্যাঁ, বিতর্ক চর্চার সাথে আমাদের এই আবৃত্তি, হ্যাঁ, এই জিনিসগুলো চলে আসছিল। আর গানটা আসলে আমি আমার নিজের মনের বলতে গেলে শখের খোরাকের জন্য এই গানটা আমি আসলে করি। এবং এর ছাড়া আমি আসলে আমাদের যেহেতু আমি শুরুতেই বলেছি আমি মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলে, এই জন্য আমাদের পড়াশোনার সাথে আমাদের চাকরি বাকরি করতে হবে, এই টেন্ডেন্সিটা মাথার মধ্যে সবসময় চলে আসে। এবং সেইটার জন্যই মূলত আসলে আমার এই কিছুদিন এর থেকে দূরে থাকা ছিল। এবং তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু যেহেতু আমি আমি আসলে সত্যি কথা বলতে একদম সংস্কৃতি মানা মানুষ, সেই সংস্কৃতির সেই মন থেকে আমি আসলে এটা থেকে আবার ফিরে আসার চেষ্টা করছি। তো আশা করছি দাদার সহযোগিতা পেলে এবং সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আমি এই চর্চাকে আরো বাড়িয়ে সামনে যেহেতু ভালো কিছু করতে পারি। অবশ্যই। ধন্যবাদ দাদা। তোমার ছোট ভাই ছিল না, কি যেন নাম? জি, জাহিদ হাসান সজীব। হ্যাঁ হ্যাঁ, ও সজীব এখন কোথায় পড়ছে? আসলে সত্যি কথা বলতে আর্টের, ও এখন বিজিএমইএ তে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও অনেক ভালো করছে ওখানে। খুব ভালো লাগছে। এই যে করোনাকালীন সময়ে দেখো, এই যে আমাদের এত যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু আমরা কিন্তু একত্রিত হতে পারলাম, এটা অনেক বড় পাওয়া আমাদের। ধন্যবাদ তোমাকে। এখন আবার নতুন করে তৈরি হয়েছে। দাদা করোনা সত্যি কথা বলতে এই মানে করোনার এই ইফেক্টটা আমার মনে হয় একটু আমাদের হ্যাঁ জন্য একটু পজিটিভ একদম, হয়েছে, যে আমরা যারা আমরা দূরে ছিলাম সেই অনেক দিনকে আমরা অনেক কাছে আসতে পেরেছি। এই আর কি। তো একদম। আমরা দিদির কাছে ফিরছি। দিদি, আমরা কবিতায় প্রবেশ করি। এবারে কবিতাটা ভারী অদ্ভুত ভালো আসলে কবিতা বলা তো নয়, কবিতা পড়তে গেলে আমরা যখন বলি আমরা একটা চিত্র ভেসে ওঠে আমাদের চোখের সামনে, একদম ছবির মতন আমরা সেইটাকে দেখতে পাই চোখের সামনে। পড়ি অনেক সময় কবিতা পড়তে গেলে গায়ে একটা মনে হয় যেন একটা অনুভূতি কাজ করে। তা এই কবিতাটি পড়তে গেলে আমি জানি না কতটা ভালো লাগবে সবার। কবিতাটির নাম জন্মান্ধ রতন তনু ঘাটি। আমার জন্মান্ধ মাকে বাবা ভালোবেসে বিয়ে করেছিল। লোকে বলতো অবিনাশটা বড্ড ভালো। সকালবেলা আমাদের বাগান থেকে বাবা একটা গেরুয়া রঙের দোপাটি তুলে এনে মায়ের খোপায় পরিয়ে দিয়ে বলতো, খুশি, এটা ঠিক তোমার মতো। তখন মায়ের অবুঝ চোখের পাতা ধনে পাতার মতো তীর তীর করে কাঁপতো। কেমন করে অমন রং চিনতে পারতো মা? সন্ধেবেলা যখন ঝাঁকড়া কদম গাছটার মাথায় মেরিলিন মন্ডোর চোখের মতো চাঁদ উঠত, বাবা তার একটা বড়া ভয় হাত রাখতো আমার কাঁধে, মায়ের শাখা পরা ডান হাতটা আর এক হাতে নিয়ে বাবা সমগ্র সন্ধেটা রবীন্দ্রনাথ গেয়ে শোনাতো আমাদের। তখন আমলকি পাতার মতো কেঁপে উঠত মায়ের চোখের পাতা। মাঝে কেমন করে শাখার সাদার মতো গানও দেখতে পেত। প্রতিপদের লাজুক অন্ধকারে মাকে হাত ধরে ডাহুক ডাকা দিঘি পাড়ের মাঠে নিয়ে গিয়ে আলেয়া চেনাতে চেনাতে বাবা বলতো, খুশি, আমি তোমাকে একদিন আলো চেনাবো। মা আকাশের লুব্ধকের ভঙ্গিতে বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসতো। কেমন করে আলো আধারের তফাৎ করতো মা? আমার জন্মেরও আগে মা যখন যুবতী, বাবা কেমন করে মাকে ভালোবাসতো আমি দেখিনি। যখন মায়ের মধ্যে আমি বন্যার জল হয়ে বেড়ে উঠছি, তখন সন্ধেবেলা বসুন্ধরার মতো মায়ের ভরন্ত পেটের উপর জ্যোৎস্না মাখিয়ে দিত বাবা। মায়ের অক্ষয় সিঁদুর ব্রত মিথ্যে প্রমাণ করে সেদিন সন্ধেবেলা বাবা চলে গেল। সেদিন পূর্ণিমা ছিল, কে যে মেঘ দিয়ে চাঁদটাকে ঢেকে দিয়েছিল কে জানে। সেদিন গোটা রাতটা আমি আর মা পাগলের মতো আকাশ ঢুরে চাঁদ খুঁজতে খুঁজতে বাবার শ্মশান যাত্রা দেখেছি। এই পূর্ণিমা, গেরুয়া রঙের দোপাটি, রবীন্দ্রনাথ, ঝাঁকড়া কদম গাছ, ধনে পাতা, আলেয়া, মেরিলিন মনরোর চোখের মতো চাঁদ, অক্ষয় সিঁদুর ব্রত, আমার বড়া ভাই বাবা,
বসুন্ধরার মতো ভরন্ত মা, বাবার শ্মশান যাত্রা সবই আমাকে চিনিয়েছে, আমার আমার জন্মান্ধ মা। তারপর তারপর আর আমার মা ভিক্ষাব্রত সম্বল করেছি। দেখুন দেখুন, ওই তো এক জন্মান্ধ মায়ের হাত ধরে পৃথিবী চিনতে বেরিয়েছে আর এক জন্মান্ধ ছেলে। অসাধারণ দিদি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা আর একটি গান শুনতে পারবো, আর হয়তো দুটো কবিতা। তো হারুনুর রশিদ সুজন, তুমি তো একসময় খুব ভালো আবৃত্তিও করতা, আবৃত্তিতে অনেক পুরস্কারও পেয়েছো। আজকে কি একটি আবৃত্তি শোনাবে? এটাই বলছিলাম, হ্যাঁ, শিপ্রা সাধক ওনার সামনে আসলে আবৃত্তি, হ্যাঁ, জানি না কেমন হবে, সৌভাগ্যের বিষয়। তারপর আমি একটু চেষ্টা করছি, অনেক সৌভাগ্যের বিষয় এটার জন্য আমি একটু চেষ্টা করছি। অবশ্যই অবশ্যই। সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতাটি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, আবার এসেছে বাংলাদেশের প্রাণ, আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এসব সারা দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ দাদা। অসাধারণ। আবারও দিদির কাছে আসছি। দিদির আজকে অনেক চাপ হয়ে যাচ্ছে, দিদির গলাতেও একটু কষ্ট হচ্ছে আমার ধারণা। তো তারপরে একটু কষ্ট দিবই আজকে দর্শকদের কারণে, একটা ছোট ভাই হিসেবে একটু আবদার তো থাকি। দিদি একদম। দিদির দুটো কবিতা শুনি আমরা, একটি বা দুটো, এরপরে সুজনের একটি গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। আমার একটা ভীষণ প্রিয় কবিতা আর খুব প্রিয় কবি, এবং আমি ওনার খুব স্নেহধন্যা, কৃষ্ণা বসুর লেখা। তা কবিতাটি আমার বড় প্রিয়। কবিতাটির মধ্যে একটা বন্ধন থেকে মুক্তি পাবার ইচ্ছে তিনি লিখেছেন, সেই নিয়ে কবিতাটি ভিতর বাঘিনী। আমার সমূহ যৌবন লগ্ন সার্কাসের তাঁবুর মতো টাঙিয়ে রেখেছি টান টান সপ্রতিভ মদিরা রঙিন। ভিতরে সুতীব্র বাজনা বাজে, বাজনার তরঙ্গগুলি স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে দূরে দূরে। তাঁবুর ভিতর দিকে রয়ে গেছে অদ্ভুত বাঘিনী, এক বন্দিনী বাঘিনী। তার ক্রোধ ও বিক্রমের শব্দ শোনা যায় সার্কাস সংসার থেকে খুব। রিংমাস্টার খেলা দেখান অদৃশ্য বাতাসে, বাজনার তালে তালে বাঘিনী লাফায়, গর্জন করে ওঠে আদিম আক্রোশে। দূর ও বাহির অরণ্য ডাকে বাঘিনীর রক্তের সংস্রবে, বাঘিনীর প্রবল থাবা উঁচু করে, থাবার ভিতরে তার গভীর গর্জন। কে তাকে বেঁধেছে এই তাঁবুর চক্রান্তে এরকম করে? এক এক রাত্রিতে তার ঘুমও আসে না,
আফিমের ঝাঁজ ক্রমে কমেলে আহত রক্তিম চোখ মেলে সে চেয়ে থাকে খাঁচার বাহির দিকে। বাইরে আতুরে জ্যোৎস্নার ভিতরে বনস্থলী, সাঁতার দেবার মতো নদী, নুন সমুদ্র সংস্রব, অদ্ভুত আর্তনাদে ভরে যায় রাত্রি চরাচর। পরদিন, তার পরদিন, তার পরের দিন বাঘিনী দেখায় খেলা। রিং মাস্টারের চাবুক একবার ডান দিকে একবার বাম দিকে হেলে। অসাধারণ দিদি। আমরা কি আরেকটি কবিতা শুনবো? শেষ কবিতা। আচ্ছা, শেষ কবিতাটি অরবিন্দ গুহর লেখা কবিতাটি। আমি বিভিন্ন কবিদের কবিতা নিয়ে বসেছি, জানি না কতখানি ভালো লাগছে সবার। না না, খুবই ভালো লাগছে দিদি, অনেক অনেক ভালো লাগছে। এবং এই কবিতাগুলো লাগছে দিদি, অনেক ভালো বহুল পঠিত কবিতা নয়, যে জন্য হ্যাঁ। দর্শকরা, বিশেষ করে আমি তো মুগ্ধ হয়ে শুনছি। প্রত্যেকটি কবিতা অসাধারণ নির্বাচন। আচ্ছা, কানাকড়ি কবিতাটিও ভালো লাগবে। ওই যে আমি একটি কথা বললাম, ছবিটা মানে কবিতা এবং ছবি দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যায় কবিতার মধ্যে। একদম একদম। কানাকড়ি বড় মূল্যবান মালা, এ মালা কি আমাকে মানায়? মালায় শরীর ঢেকে যায়, কোনো ফুলে ধুলো নেই, কেন এত মালা টেনে আনো? সব ফুল আগাগোড়া দরদে ফোটানো। চতুর্দিকে কিন্নর কিন্নরী, পুণ্য বিছানায় শুয়ে সকল পাপীকে ক্ষমা করি। পুরনো দিনের বহু চমৎকার গল্প শুনি, ভালো সরল বিশ্বাসে উদার পদ্মের ঝাড়ে মত্ত ভ্রমণের কথা আসে। অযথা আমাকে কেন এত মালা চন্দনে সাজালে? চতুর্দিকে তরুণ তরুণী খুব স্বাভাবিক ভাবে অলৌকিক গল্প বলে, শুনি। তারপর রঙ্গমঞ্চে ঘন্টা বাজে, শেষ ঘন্টা বাজে। সাজসজ্জা খুলে ফেলে ট্রামে বা জাহাজে ছোটাছুটি করে উঠে পড়ি। কিছুক্ষণ কাজ সেরে বহুক্ষণ এবার বিশ্রাম। কিছুক্ষণ কাজের যা দাম তা প্রায় অভাবনীয়, খুব বেশি হলে কানাকড়ি। অসাধারণ দিদি। আমরা এখন হারুনুর রশিদ সুজনের শেষ গানটি শুনবো, একদম। এরপরে আস্তে আস্তে আমরা বিদায় নিব। হ্যাঁ, এখন একটি জলের গান করব, আশা করি ভালো লাগবে। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামায়াদর করেলো, জামায়াদর করে।
শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে, আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরাণ পাতেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আমাদের শুরুটা এবং শেষটা নিঃসন্দেহে অসাধারণ হলো। হারুনুর রশিদ সুজনকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে দুটি কথা বলবার জন্য। ধন্যবাদ দাদাকে। করোনাকালে সংসপ্তক এই অনুষ্ঠানটি দর্শকের মাঝে আমি মনে করি অনেক বেশি সাড়া ফেলেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই করোনা কালে যত নেগেটিভ, যত কি বলবো এটাকে, যে আমরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি যা আছে মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা যেই কষ্টটাই পাই না কেন, আমরা মনে করি এই করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই করোনাকালে সংসপ্তক তারই একটা প্রমাণ। এই করোনাকালে সংসপ্তক আমাদেরকে নতুন ভাবে বেঁধেছে, নতুন ভাবে যুক্ত করেছে। এটা আমি মনে করি। আপনারা এতদিন আমাদের সাথে ছিলেন, আর সামনে যত অনুষ্ঠানই হোক না কেন, সেই অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। দিদি, সকলের উদ্দেশ্যে একটু দুটি কথা বলুন। করোনাকালে এই অবস্থার মধ্যে সারা বিশ্বে যখন লাফিয়ে চলছে, তখন আমাদের মনকে সুস্থ রাখতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সংবাদ, ঐতিহ্য, আড্ডার বিনোদন একটা বিশেষ ভূমিকা পালন করেছে। ভীষণ ভালো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভালো থাকার চেষ্টা করা, আর কিছুটা কেন বেশ কিছুটা সময় কিন্তু আমরা কাটিয়ে দিলাম সবকিছুকে ভুলে শুধু গান, কবিতার আড্ডার মধ্যে। আর আশা আকাঙ্ক্ষার দোলাচল নিয়ে এভাবেই চলছে সারা দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ। কিন্তু সবাই ভালো থাকবেন, আমাদের সবাইকে ভালো থাকতে হবে এই প্রার্থনা করি যে সবাই আমরা একসাথে আনন্দে থাকব। আর বাদল আর সুজয় দুজনকে আমি আজকে পেয়েছি, এটা আমার আজকে একটা পরম প্রাপ্তি। আমার খুব ভালো লেগেছে। ভালো থেকো। সবাইকে জানাই নমস্কার, আদাব, সেলাম। সবাইকে জানাই ভালো থাকবেন। গুরুজনদের যারা আছেন তাদের প্রত্যেককে জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের শুভেচ্ছা। ধন্যবাদ দিদি। সমাগত সুধীমণ্ডলী, করোনাকালের সংসপ্তক
25তম পর্বে আমাদের মাঝে যুক্ত হয়েছিলেন দুজন গুণী শিল্পী, একজন কলকাতা ভারত থেকে বিশিষ্ট বাচিক শিল্পী এবং মঞ্চশিল্পী শিপ্রা সাধক, এবং আরেকজন ঢাকা থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ সুজন। দুজনকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং সেই সাথে দর্শকদের আগামীকালকের অনুষ্ঠানে আমি আবারও জানিয়ে দিচ্ছি, আগামীকাল অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন রূপালী বড়ুয়া, লালমনিরহাট থেকে যুক্ত হবেন পিকে বিক্রম, এবং সেই সাথে কণ্ঠশিল্পী ফারুক আহমেদ সূর্য আমাদের সাথে আগামীকাল করোনাকালের সংসপ্তক 26তম পর্বে যুক্ত হবেন। আগামীকাল একই সময়ে ঠিক সন্ধ্যা 7:30টায় আপনাদের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে প্রতি পর্বে যে কথাটি বলি যে আমরা এই করোনাকালে বিশেষ সাবধানতা অবলম্বন করব এবং বিশেষ সতর্কতা এবং বিশেষ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলব, এই প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।